সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন অ্যাটর্নি মঈন চৌধুরী ল অ্যান্ড ইমিগ্রেশন প্রোগ্রামে। আমি ফাবিয়া নিসা, চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি প্রোগ্রামটা এভাবে শুরু করতে চাচ্ছি, আমাদের আজকের শোটা এভাবে শুরু করতে চাচ্ছি। আমাদের আমেরিকাতে, নিউ ইয়র্কে বিশেষ করে অনেক ক্যাটাগরি ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, নন ইমিগ্রেন্ট ভিসা, অনেক বাঙালি আমরা বসবাস করছি। আমাদের যারা গ্রিন কার্ড হোল্ডার যারা আমরা বসবাস করছি, এবং তাদের সাথে ক্রাইমের যে সম্পর্কটা, ডোমেস্টিক ভায়োলেন্স যদি বলি বা সাইবার বুলি যদি বলি, সাইবার ক্রাইম যদি বলি, কিভাবে জড়িত এবং আমাদের বাঙালিদের কি কি জানা প্রয়োজন, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ নিসা। আমি এই বিষয়ে সবসময় কথা বলি। যারা নন ইমিগ্রান্ট বা ইমিগ্রান্ট, যারা আমেরিকার নাগরিক বর্তমানে এখনও হন নাই, তাদের জন্য ক্রাইমটার অপরাধ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অপরাধের সাথে তার ধরন অনুযায়ী আপনি ট্যুরিস্ট ভিসা, তারপরে স্টুডেন্ট ভিসা, তারপর গ্রিন কার্ড হোল্ডার, তাদের একটা ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ কোনো ক্রাইমে জড়িত হয়, কনভিক্টেড হয়, তাহলে তার এই ধরনের ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এবং গ্রিন কার্ডও বাতিল হয় যদি কেউ কোনো ক্রাইমে জড়িত হয়, অ্যাসল্ট অথবা ডোমেস্টিক ভায়োলেন্স। যে জিনিসটা হচ্ছে আমেরিকাতে ক্রাইম ক্লাসিফিকেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফেলনি, একটা হচ্ছে মিসডিমিনার। ফেলনি হচ্ছে যেই সব ক্রাইমের শাস্তি 1 বছর অথবা তার থেকে বেশি, এগুলোকে ধরা হয় ফেলনি। আর মিসডিমিনার হচ্ছে যেগুলা মানে লঘু কি বলে মাইনর ক্রাইম, যেগুলো 1 বছরের যে শাস্তি তাদের জেল, তাদেরকে বলা হয় মিসডিমিনার। যদি কোনো কেউ গ্রিন কার্ডধারী কেউ যদি কোনো ধরনের অ্যাসল্ট বা যে কোনো ধরনের ক্রাইমে ফেলনিতে জড়িত হয়েও তারা যদি 365 দিনের বেশি আমেরিকান কোনো জেলে থাকে বা কনভিক্টেড হয়, তাদের গ্রিন কার্ড বাতিলটা ম্যান্ডেটরি। কিন্তু এক্সেপশন হচ্ছে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স, যেমন একই পরিবারের সদস্য, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন যারা একসাথে থাকে, তাদের কারোর সাথে যদি ডোমেস্টিক ভায়োলেন্স কোনো অপরাধে জড়িত হয়, যদি মিসডিমিনারও হয়, যদি খুবই মাইনর ক্রাইমও হয়, তারা যদি কনভিক্টেড হয়, ধরেন যে একজন তার ওয়াইফের সাথে ঝগড়া হলো বা হাজব্যান্ডের ঝগড়া হলো, সে হয়তো পরের দিন বাসায় চলে আসবে, কোনো সমস্যা নেই, জাজ বলবে চলে যাও, কিন্তু সে যদি দুঃস্বীকার করে চলে আসে, তাকে ইন দ্য লং রান সে নাগরিক হতে পারবে না নেক্সট 5 ইয়ার্স। এমনকি তার ম্যান্ডেটরি গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করে যাচ্ছে। অতীতে আইনটা ছিল, কিন্তু এনফোর্সমেন্ট ছিল কম। কিন্তু বর্তমানে অনেকের গ্রিন কার্ড বাতিল হয়ে তারা জানেও না, তারা হয়তো অনেক বছর আগে 2, 4, 5 বছর আগে কোনো ডোমেস্টিক ভায়োলেন্সে দোষ স্বীকার করে আবার পুনরায় সংসারে ফেরত আসছিল। সো এই বিষয়গুলো অনেকে মনে করে ঝগড়া করলাম, দুঃস্বীকার করে চলে আসলাম। দুঃস্বীকার করে আসা মানে এই না যে আপনার কেসটা শেষ হয়ে গেল। হয়তো আপনি সাময়িকভাবে বাসায় চলে আসলেন, কিন্তু আপনার গ্রিন কার্ড কিন্তু বাতিলের প্রক্রিয়া এনি টাইম শুরু হতে পারে। এবং এটা হচ্ছে যদি নাগরিকও হয়ে যান আপনারা, যদি এটা গোপন করে নাগরিকত্ব হন বা অফিসার যদি ভুল করে এটা না দেখে, তাহলে নাগরিকত্ব একসময় বাতিল হওয়ার প্রক্রিয়া চলতে পারে। এটা সবার জানা উচিত। এই জিনিসটা অনেকে ভুল বুঝে এবং অনেকে উল্লেখ করতে চায় না। একটা ইমিগ্রেশনে সবসময় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা সিটিজেনশিপের সময় প্রশ্ন থাকে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ইয়েস অর নো? হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এনি ক্রাইম, ইয়েস অর নো? হ্যাভ ইউ এভার বিন গ্রান্টেড ডিলেড সেন্টেন্স, মানে যেগুলো হচ্ছে যে প্রবেশনে থাকা, কেউ হয়তো দোষ স্বীকার করলো, তাকে 3 মাসের প্রবেশন দিল, সে হয়তো নেক্সটে গ্রিন কার্ড পেতে পারবে না, পেয়ে থাকলেও তাটা বাতিল হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে। আর আপনি সাধারণ ক্রাইমে যদি কেউ জড়িত হয়, অ্যাসল্ট, ফেলোনিয়াস অ্যাসল্ট, যেই সমস্ত ক্রাইমের শাস্তি হচ্ছে 1 বছরের বেশি, ওইটা যতটুকু এফেক্ট হবে গ্রিন কার্ডে, তার চেয়ে বেশি এফেক্ট হয় ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ দুঃস্বীকার করলে। আর কোনো ধরনের যদি এখন যারা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা আছে, তারা যদি কোনো ধরনের ক্রিমিনাল সামন্স পায়, তাদের কিন্তু এই যে স্ট্যাটাসটা রিভোক হতে পারে। অনেকের ভিসা রিভোক হয়ে যাচ্ছে, তারা জানেও না যে ভিসা রিভোক। দেখা যাচ্ছে কোনো আগে থেকে কোনো নোটিশ পাঠানো হয়ে থাকে না যে আপনার আগে থেকে নোটিশ পাঠানো হয়ে থাকে না। এখন ন্যাশনাল ডাটাবেসে সিস্টেমে চলে যায় যে কে কোথায় অ্যারেস্টেড হয়েছে। এই অনুযায়ী রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে কয়েক মাস আগে,
যে ভদ্রলোক তার স্টুডেন্ট ভিসা ছিল এখানে, সে যথারীতি তার লাস্ট সেমিস্টার দেশে গিয়েছিল ঘুরে আসার জন্য। দুবাই থেকে যখন ফ্লাইট ব্যাক করবে তখন তাকে ওখানে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, তোমার ভিসা রিভোক হয়ে গেছে। কেন? সে জানা 2 মাস আগে তার ভিসা রিভোক হয়ে গেছে, কারণ তার সেভিস কিন্তু অ্যাক্টিভ ছিল, কিন্তু তার একটা কোন কারণে তারা জানে না, যে কারণে ছোটোখাটো অপরাধেও কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর এখন বর্তমান সময়ে আপনি সাইবার ক্রাইমের কথা একটু আগে বলছিলেন, বর্তমান সময়ে সাইবার বুলিং বলেন, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বলেন, এগুলাই কিন্তু ভিসা রিভোক হওয়ার বা তদন্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। তো আপনারা অ্যাজ এ কমিউনিটি আমি সবাইকে বলবো সতর্ক থাকবেন। একটা ভিন্ন দেশে আসলে সেই দেশে আইনটা জানা খুবই জরুরি। আমি সবসময় বলি আইন জানুন, আইন মানুন। আইন জানাটা অত্যন্ত জরুরি। যদি আপনি একটা ক্রাইমে জড়িত হন, পরে বললেন যে আমি তো জানতাম না, না জানা কোনো এক্সকিউজ না। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে না জানাটা কোনো কারণে কোনো এক্সকিউজ হতে পারে না। সাইবার বুলিংটা নিয়ে আমি একটু ডিটেলসে যেতে চাচ্ছি, যদি একটু এক্সাম্পল দিয়ে আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে কি ধরনের মানে কোন ক্রাইটেরিয়ার মধ্যে আপনি ফেলবেন সাইবার বুলিংটাকে? যদি কোনো অভিযোগ যায় যে আপনি কাউকে হত্যার হুমকি দিয়েছেন, এমন এমন ওয়ার্ডিংস ব্যবহার করেছেন তার ব্যক্তি সম্পর্কে, যেগুলা কিছু কিছু আছে মানহানির পর্যায়ে পড়ে, কিছু কিছু আছে ক্রিমিনাল থ্রেটের পর্যায়ে পড়ে, যে ভাষাগুলো আপনাদেরকে বুঝতে হবে। হয়তো বাংলায় ভাষাটা ট্রান্সলেট করলে অন্যরকম হবে, যদি অভিযোগ যায় অভিযোগটা তদন্ত করবে। এবং যদি আপনার স্ট্যাটাসে এরকম থাকে যে গ্রিন কার্ড হোল্ডার বা আপনি স্টুডেন্ট ভিসায় আছেন বা আপনাদের ট্যুরিস্ট ভিসা আছে, তখন এগুলো খুব অ্যাসাইলাম কেসে পেন্ডিং আছে, এগুলো সিরিয়াস এফেক্ট হয়। আমাদের সাধারণ দর্শকদেরকে বা আমাদের সাধারণ বাঙালি বা সাধারণ যে কোনো জনগণকে জানানোর দায়িত্বটা কাদের আন্ডারে পড়ছে, বা আমরা নিজেরা জানছি কিন্তু কতটুকু শিক্ষিত আমরা আসলে, মানে বাঙালি হিসেবে আমরা আসলে কতটুকু শিক্ষিত? ধন্যবাদ। জানানোটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা সরকারি আইন। এবং যে বাংলাদেশে ধরেন একটা খুন করা অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ, দুর্নীতি করা অপরাধ, সব আমরা জানি, তারপর আমরা করছি। স্পেসিফিক ল জানাটা, ধরেন কেউ যদি ড্রাইভিং যখন শিখে তখন তাকে কিন্তু ড্রাইভিংয়ের লগুলো বলে দেওয়া হচ্ছে, যে লাইনে এক্সপার্ট। এবং ক্রাইমটা সবাই আমরা জানি, কাউকে অ্যাসল্ট করা ক্রাইম, হাত তোলা ক্রাইম, কাউকে গালিগালাজ দেওয়া ক্রাইম, এটা অনেক ধরনের ক্রাইম এখানে আছে। ধরুন ড্রাইভিং নিয়েই বলি, অনেকে ওভার স্পিডিং করে, কেউ হয়তো মদ খেয়ে গাড়ি চালায়, মনে করে যে এই দেশটা তো ওপেন, এটা তো সবই এই দেশে উন্নত জীবনের জন্য আসছে, স্বাধীন। কিন্তু আপনার স্বাধীনতা মানে না যে আপনি অন্য স্বাধীনতা খর্ব করবেন। যদি স্পিডিং টিকিট কেউ যদি পায়, গাড়ি যখন যেই জায়গায় 10 মাইলের বেশি আপনার স্পিড চালাতে, যদি স্পিড লিমিট থাকে 55, কেউ হয়তো 55-এর উপরে 65 পর্যন্ত হয়তো অ্যালাউ করে। এরপরে দেখা যায় রেকলেস ড্রাইভিং হয়, একটা সময় পরে দেখা যায় যদি বেশি স্পিডে চালান, ইট বিকামস রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং ইজ এ মিসডিমিনার ক্রাইম। সো বা মদ খেয়ে গাড়ি চালানো ইটস এ ক্রাইম। এইগুলো হচ্ছে মিসডিমিনার ক্রাইম হতে পারে। যদি কাউকে আঘাত করেন রেকলেস অবস্থায়, এটা আরেক একটা বড় ধরনের ক্রাইম। কেউ যদি মদ খেয়ে গাড়ি চালিয়ে কাউকে আঘাত করেন, এটা আরও বড় ধরনের ক্রাইম। এগুলো আপনাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যেতে পারে। স্পেশালি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট এবং যারা অ্যাসাইলাম পেন্ডিং আছে, তাদের জন্য খুবই সতর্ক থাকা প্রয়োজন। ক্রাইমগুলো নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বললাম, তার মধ্যে কি আপনি সব থেকে ভয়াবহ বললেন ডোমেস্টিক ভায়োলেন্সটা? জি। কারণ ফেলানি যেটা বললেন সেটা 365 ডেজ, মানে 1 বছরের মধ্যে হলে তারপর আপনি কাটিয়ে উঠতে পারছেন। ফেলানি হচ্ছে যেই সমস্ত অপরাধের শাস্তি 365 দিনের বেশি, মানে 1 বছরের বেশি শাস্তি, কারাদণ্ড, এগুলাকে ফেলানি বলে, ফেলানি ক্লাসিফিকেশনে পড়ে। এখন অনেকে দেখা যাচ্ছে যদি আপনি মারামারি করে কাউকে অ্যাসল্ট করে যদি 365 দিন শাস্তি হলে যেই রকম ইমিগ্রেশন এফেক্ট হবে, এই রকম এফেক্ট হবে যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কারোর সাথে ঝগড়া করার পরে অথবা কোনো ছোটোখাটো যে ক্রাইমে জড়িত হওয়ার পরে, ডোমেস্টিক অ্যাসল্টে জড়িত হওয়ার পরে আপনি যদি একদিনও জেলে থাকেন বা আপনি দোষ স্বীকার করে বাসায় চলে আসলেন, এটাকে যে কনভিক্টেড ধরা হয়, দেন আপনার এই 365 দিনের বেশি জেলে থাকলে যেরকম ইমিগ্রেশন এফেক্ট হবে, সেম এফেক্ট হবে আপনি যদি শুধু দোষ স্বীকার করে বাসায় আসেন। দর্শকদের জন্য একটা ক্ষুদ্র মেসেজ, ডোমেস্টিক ভায়োলেন্স যে শুধু নিন্দাযোগ্য বা ঘৃণ্যযোগ্য ঘরে তাই না, এটার জন্য আপনাদের ভিসা স্ট্যাটাসও ক্ষতিপূরণ হতে পারে বা ক্ষয়প্রাপ্ত হতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্ষয়প্রাপ্ত মানে গ্রিন কার্ডই বাতিল হতে পারে। গ্রিন কার্ডই বাতিল হতে পারে। এবার আমি একটু টপিকটা একটু চেঞ্জ করি, আমি একটু B1 B2 ভিসা নিয়ে কথা বলতে চাচ্ছি প্রোগ্রামের এই পর্যায়ে এসে। কতদিন থাকা যায় এই B1 B2 ভিসা নিয়ে?
ধন্যবাদ নেসা। B1 B2 ভিসা নিয়ে যারা আমেরিকায় আসে সবাই আমরা জানি সাধারণত ভিসা দেওয়া হয় 5 বছরের, আমেরিকান ভিসা 5 ইয়ার্স দেওয়া হয়, কিন্তু এভরি সিঙ্গেল এন্ট্রিতে অতীতে যা ছিল 6 মাস পর্যন্ত লিগেলি থাকা যেত, তারা I-94 না দিলেও ধরা হতো 6 মাস। কিন্তু বর্তমানে যে কাজটা হচ্ছে, এমন আমরা দেখেছি কাউকে 30 দিনের জন্য এন্ট্রি দিয়েছে যে 30 দিন পরে সে চলে যেতে হবে, এমন আমরা ক্লায়েন্ট পেয়েছে 15 দিনের ভিতরে তাকে চলে যেতে হবে। লেখা আছে নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, নো চেঞ্জ অফ স্ট্যাটাস, নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। মানে তাকে কারণ তারা হয়তো ভাবতেছে এই ভদ্রলোক এই 6 মাস থাকার প্রয়োজন নাই, 6 মাস থাকার প্রয়োজন নাই ভেবেই তাকে দেওয়া হলো যে আপনি 15 দিনের ভিতরে চলে যাবেন, না গেলে ইউ আর ভায়োলেটিং দি টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ ট্যুরিস্ট ভিসা। এর ভিতরে তাকে চলে যেতে হবে আনলেস হি ইজ ইন ডেঞ্জার ইন হিজ ওন কান্ট্রি। এটা কি ট্রাম্প শাসনামল আসার পর থেকে এই সময়সীমাটা কমে এসেছে? ট্রাম্প শাসনামলের পর থেকে রিসেন্টলি এগুলো খুব বেশি হচ্ছে, তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যারা ধরুন অতীতে এই দেশে ছিল, ভিসা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে, তাদের ভয়ের কোনো কারণ, তাদের হয়তো 6 মাসে দিচ্ছে। এটা ক্ষেত্র বিশেষে আমি যখনই কথাগুলো বলি এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না, আপনার ভাবতে হবে সবার জন্য প্রযোজ্য না। এটা পার্সন টু পার্সন ভেরি করে এবং ইমিগ্রেশন অফিসারের উপর ভেরি করে এবং তাদের জাজমেন্টের উপর ভেরি করে। তারা যদি আপনার সাথে কথা বলে সন্তুষ্ট হয় আপনাকে 6 মাসে দেবে, যদি সন্তুষ্ট না হয়, মনে করে যে আপনি এই দেশে থাকার সম্ভাবনা আছে, ভায়োলেট করার সম্ভাবনা আছে বা থাকার প্রয়োজন নাই এর বেশি, তারা চায় না যে আপনি থাকেন, তারা এই জন্য তাকে নির্দিষ্ট লিমিটেড করে দিয়ে যে 15 দিনের ভিতরে আপনাকে চলে যেতে হবে। তারা হয়তো চাইলে আপনাকে ডিনাই করতে পারতো অ্যাডমিশন, কিন্তু যেহেতু ডিনাই না করে তাকে 15 দিন থাকার সুযোগ দিয়েছে। ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করার যে প্রক্রিয়াটা বা যেই চলনটা আমাদের মধ্যে আছে, যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা এসলাম, কিন্তু ট্যুরিস্ট ভিসা বলতে কি বোঝাচ্ছে যে আমরা বেড়াতে এসেছি, কিন্তু অনেকেই এই ট্যুরিস্ট ভিসাটাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে কাজে জয়েন করছে, বা সেই আর্নিংটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আপনি ট্যুরিস্ট ভিসায় স্পষ্ট লেখা আছে B1 B2 ভিসা আপনি এখানে কাজ করতে পারবেন না। যদি কাজ করেন আপনি ভিসার শর্ত ভঙ্গ করছেন। এই যদি ভঙ্গ করেন আপনি কিন্তু ফিউচার বেনিফিট থেকে বঞ্চিত হতে পারেন। এবং আপনারা হয়তো ভাবছেন যে কাজ করে, কিন্তু কাজ কিন্তু অফিসিয়ালি কোথাও কাজ তাকে দেবে না, কাজ সে করবে না, কাজ করতে পারবো না, কারণ তাকে তো কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে তাকে কোনো পেমেন্ট দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে কাজ তারা অফিসিয়ালি করতে পারবে না, করেও না। আর কেউ হয়তো তা কাউকে হেল্প করে, কিন্তু যদি কেউ জানা যায় যে ট্যুরিস্ট ভিসা এসে এই ভদ্রলোক ভদ্রমহিলা কাজ করে, তখন তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসাটা সম্ভব। যদি ফিউচারেও জানে কোনো যদি আপনার কেস পেন্ডিং থাকে যে আপনি ট্যুরিস্ট ভিসা এসে কাজ করেছেন, আপনার কিন্তু ফিউচার বেনিফিট, ইমিগ্রেশন বেনিফিট থাকবে না। আনডকুমেন্টেড যে মানুষগুলো আছে বিভিন্ন ভিসায় এসে, যারা এখন আনডকুমেন্টেড হিসেবে আছে, এখন তো শাসনামলটা অনেক টাফ বলা যাচ্ছে এই ধরনের মানুষের জন্য, তাদের কি কোনো অপশন আছে যে তারা কাগজপত্রের আন্ডারে আসতে পারে বা লিগ্যাল হতে পারে, এমন কোনো অ্যাডভাইস বা কোনো অপশন, বা তাদের এখন প্রসেসটা কীরকম দাঁড়াতে পারে? ধন্যবাদ। আনডকুমেন্টেড বলতে আমরা এটাই বুঝি যাদের কোনো কেস আমেরিকান ইমিগ্রেশনে পেন্ডিং নাই। ধরেন এই দেশে কেউ আসছে, আসার পর সে আর গেল না, তার কোনো ফাইল নাই, সে কিন্তু আনডকুমেন্টেড, তাকে কিন্তু সরকার খুঁজে পাবে না সে কোথায় আছে। হয়তো 6 মাসের ভ্যালিড ভিসা নিয়ে ছিল সে, এরপরে সে আর কোথাও কোনো ফাইল আনডকুমেন্টেড। কিন্তু অন্যরা যারা ধরেন অ্যাসাইলাম ফাইল করেছে, তারা কিন্তু অ্যাসাইলাম একটা ডকুমেন্টেড অ্যাসাইলি, তাদের কিন্তু ওয়ার্ক পারমিট থাকতে হবে নির্দিষ্ট সময় পরে, 5 মাস পরে ওয়ার্ক পারমিট পায় তারা, এবং তার কন্টিনিউ তারা কাজ করতে পারে আনলেস হি গেট ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন অর গ্রান্টেড গ্রিন কার্ড। আপনার যে কেস অ্যাপ্রুভাল পর্যন্ত কাজ করতে পারবে, অ্যাপ্রুভাল হচ্ছে গ্রিন কার্ডই পাবে। আর যদি ডিনাই হয় তখন সে আর কাজও করতে পারবে না। আর যদি আপিল না করলে এটা হচ্ছে একবার রিনিউয়াল অর্ডারে চলে যাবে। সে এই লোকগুলো আবার বলা হয় ফিউজিটিভ, ইমিগ্রেশনে তারা ফিউজিটিভ, তারা কিন্তু এই যে গ্রেফতারটা এড়িয়ে চলতে হয় সবসময়। এটা আমরা কখনো সাজেস্ট করি না কাউকে, আমরা বলি যদি কখনো কেস ডিনাই হয়, হি অর শি শুড ফাইল অ্যান অ্যাপিল ইমিডিয়েটলি উইথ দ্য বিআইএ যদি ডিনাই হয় তখন সে সার্কিট কোর্টে, নির্দিষ্ট সার্কিট কোর্টে অ্যাপিল করতে পারে। অ্যাপিল চলাকালীন সময় সে কিন্তু বৈধ, কিন্তু যদি লাস্ট অ্যাপিলটা তার ডিনাই হয় তখন তার কিন্তু দেশ থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো এক্ষেত্রে আপনারা সবসময় বলে আইন একজন না হয় আপনারা 3 জন অ্যাটর্নির সাথে কথা বলবেন, যারা অ্যাটর্নি তাদের সাথে কথা বললে আপনাকে ধারণা পাবেন, দেন ইউ টেক ইউর ডিসিশন। তার মানে এই ধরনের প্রতিটা কেসের ক্ষেত্রে একজন অ্যাটর্নির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। লাইসেন্সড অ্যাটর্নি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা অ্যাটর্নি তারা আপনাকে
কথা বললেই বুঝবেন যে তারা আপনাকে কোনো ধরনের অসৎ পরামর্শ দেওয়ার কথা না। বিভিন্ন সময় দেখা যায় যারা অ্যাটর্নি না তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে শোনা অ্যাডভাইস নিলে হয় কি আপনারা হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন এবং হচ্ছেন। সেই ক্ষেত্রে ওইসব প্রফেশনাল ছাড়া তাদেরকে দোষারোপ করে কোনো বেনিফিট নেই। আপনার তো আর কেস ব্যাক করে আসছে না, বা আপনি যে ভুলটা করেছেন। আর সবসময় বলি সঠিক তথ্য দেবেন, কখনো মিথ্যা তথ্য, স্পেশালি ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য এবং চাকরির তথ্য মিথ্যা কখনো দেবেন না। কারণ মিথ্যার জন্য আপনার যদি নাগরিকও হয় যার মিথ্যা তথ্য দিয়ে, যেগুলো ম্যাটেরিয়াল ইনফরমেশন, নাগরিকত্ব বাতিল হতে পারে। এবং দেখা যায় একজনের মিথ্যা তথ্য দিয়ে হয়তো সেই কমিউনিটিটাকেই হয়তো জাজ করা হয়ে থাকে, বা সেই ভিসা ক্যাটাগরিটাই হয়তো আরো টাফ হয়ে যেতে পারে কিছু মিথ্যা তথ্যের জন্য। এটা ডিপেন্ড করে, অফিসার কেস টু কেস রিভিউ করে এবং দেখা যায় যে একই প্যাটার্নটা তারা ধরে। কারণ অনেক দেখা যায় যে প্রসঙ্গত বলতে হয়, যারা অ্যাসাইলাম ফাইল করে বিভিন্ন দেশ থেকে তাদের স্টোরিটা একই রকম হয়। এই জন্য অনেকে এখন তদন্তের মধ্যে আছে, যাদের একই ধরনের লোক, একই ব্যক্তি হয়তো 50 জনের স্টেটমেন্ট করে দিচ্ছে, সে নাম ঠিকানা চেঞ্জ করে দিচ্ছে। ওই লোকটা, যে লোকটা প্রার্থী, সে জানে না তার এখানে কী আছে, তাকে বলছে কেস করে দেয়। এই ভুলটা আপনারা করবেন না। আপনার এভরি সিঙ্গেল স্টোরি ইজ ইউনিক এবং আপনার স্টোরিটা আপনার মতোই হওয়া উচিত। কাউকে পয়সা দিলেন, সে করে দিল দেশ থেকে বিদেশ থেকে, আপনাদের কিন্তু নিজে জানেন না। সে কিন্তু তারা করে কি হয়তো 2 বছর আগে স্টোরিটা বর্তমানে চেক করে দিল। 2 বছর আগে ছিল হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখনও সে যদি ওই স্টোরি লিখে দিই, অনেকটা আমরা পাইছি এই স্টোরি এখনও লিখে দিচ্ছে, তার মানে কেসে কিছুই ভূমিকা নাই, সে জানে না কী লিখছে। আমরা এগুলো খুব বিব্রত বোধ করি, সব কেসে রিপ্রেজেন্ট করতে আমরা বিব্রত বোধ করি। কারণ সে যে হয়তো 3 বছর আগে যে সরকার ছিল, সেই সরকারের আমলে সে স্টোরি করেছিল হয়তো তখন যে সরকার তার বিরুদ্ধে, এখনও সেই স্টোরিগুলো কপি করে দিচ্ছে। ওগুলো হচ্ছে অজ্ঞতার কারণে, এগুলো কোনো অ্যাটর্নি রিভিউ করে না। যে কারণে আমাদের কাছে যখন আসে আমরা এগুলো খুবই মানে ডিসগাস্টিং, যে এগুলো আসলে এইসব লোক কীভাবে কাজ করে এখানে, বা এইসব লোক হেল্পই নিবে কেন। আমি সবসময় বলি, ইমিগ্রেশনে বলা আছে রং হেল্প অলওয়েজ হার্ড। আপনারা কাজ জানেন না, কাজ করবেন না। কাজ না জানলে কাজ করা মানে লোককে আপনি ক্ষতি করে দিচ্ছেন, কারণ সেই ইনফরমেশনগুলো তো রয়ে যাচ্ছে একবার। ইফ ইউ ফাইল সামথিং উইথ ইমিগ্রেশন অর এনিথিং, যদি ফাইল করার পরে ইট বিকামস পাবলিক রেকর্ড। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। যদি একবার বলছেন যে এক সরকার, আপনার সরকার নির্যাতিত হয়েছে, আবার বলেন এই সরকার নির্যাতিত করে, তখন আপনি কোনটা ধরবেন? একবার তো চলে গেছে এখানে। সো এগুলো খুবই কনফিউজিং এবং এগুলো যেগুলো সিরিয়াসলি দেখে। যেহেতু অ্যাসাইলাম ভিসা নিয়ে কথা বলছি, সেই সূত্র ধরে একটা প্রশ্ন করি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সরকারে যারা অ্যাসাইলাম ভিসা নিয়ে মানে অ্যাপ্লাই করে গ্রিন কার্ড হোল্ডার এখন বাস করছে বর্তমানে নিউ ইয়র্কে বা আমেরিকাতে, তাদের কি গ্রিন কার্ডে এখন সরকার পরিবর্তনের পর কোনো সমস্যা দেখা যাচ্ছে, বা এই ধরনের কোনো কেস কি আপনার কাছে এসছে কিনা? ধন্যবাদ। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলি না, কারণ হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল একজন অ্যাটর্নি এট ল, আমেরিকার হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটস বার অ্যাডমিটেড অ্যাটর্নি। সো আমি একটা কথাই বলি সবসময়, যে নিজের স্টোরিটা নিজেরাই বুঝবেন, রিলেট করার চেষ্টা করবেন। যদি যেই সরকারের আমলে আপনি হয়তো বা অ্যাপ্লাই করেছেন, ধরেন একটা দেশের কোনো সরকার, এবিসি সরকার বর্তমানে আছে, এবং যেই সরকারের বিরুদ্ধে আপনি আসলে সেই সরকার যদি ভবিষ্যতে না থাকে, আর হেয়ার যদি ওই সময় হয় যখন আপনার হিয়ারিং হচ্ছে, তখন আপনি যেই সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন নির্যাতনের, সেই সরকারের ক্ষমতা নেই, তো আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? তো আপনি ইউ শুড গো ব্যাক টু ইউর ওন কান্ট্রি। সেই জিনিসটা মাথায় রাখবেন। সব কিছু কিন্তু অন্যের বুদ্ধিতে হয় না। আপনার নিজস্ব ঘটনা, যে স্টোরি, আপনি লেখা উচিত। আপনি কীভাবে নির্যাতিত হয়েছে আপনি জানেন, এবং এই ক্ষেত্রে ডেফিনেটলি অসুবিধা হয় যদি যেই সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই সরকার যদি ক্ষমতা নাই থাকে, আপনার তো থ্রেটটা এক্সিস্টেন্স নাই। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের যার নিজস্ব অ্যাটর্নি অবশ্যই আছে, বা নতুন একজন অ্যাটর্নির সাথে পরামর্শ করতে পারেন। যারা কোয়ালিফাইড অ্যাটর্নি হলো আপনাকে পরামর্শ দেবে। আবার নতুন যদি কিছু ঘটে থাকে, ইউ ক্যান অলওয়েজ অ্যাড সাপ্লিমেন্ট টু ইউর স্টোরি, যে নতুন কী হচ্ছে। সো এই ক্ষেত্রে পার্সোনাল অ্যাটেনশনটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ফরম্যাট শুধু ইউজ করেন, নাম ঠিকানা পরিবর্তন, এগুলো কাজ হবে না। ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট ভিসা যে সকল দেশগুলোতে এখন স্থগিত করা হয়েছে বিগত কয়েক মাস যাবত থেকে, সেই ভিসা পজের সূত্র ধরে জিজ্ঞেস করতে চাচ্ছি, পাবলিক চার্জে কি মেইন কারণ আপনার মনে হয়, বা কেন, কিসের কারণে এই ভিসাটা পজ করা হয়েছে, বা এটার সামনে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ নিসা। আসলে পাবলিক চার্জটা মেইন কারণ, যে 75 কান্ট্রির উপরে নিষেধাজ্ঞা আছে, যে সাসপেন্ড করা হয়েছে ভিসা, এগুলা
বর্তমানে বলবৎ আছে। অনেকেই বিভিন্নভাবে আনভেরিফাইড যে সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন করে আমাদেরকে স্যার এটা তো উঠে গেছে, তারা হয়তো বুঝে না ইন্টারভিউ হওয়া মানে পজ উঠে যাওয়া না। কিন্তু বর্তমানে যা হচ্ছে গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান তারা চাচ্ছে, যাদেরকে মনে করছে যে কনসুলার অফিসার তারা দে মাইট বিকাম পাবলিক চার্জ, তাদের জন্য নতুন এখন সেকশন অ্যাড। এই সেকশনটা আগেই ছিল কিন্তু বাংলাদেশি কমিউনিটি নতুন করে দেখছে এটা, সেকশন 212 অফ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। এটা শুরু এই ফ্যামিলিটা আসলে আমেরিকাতে সার্ভাইভ করতে পারবে কি না, এমনকি যদি কেউ অসুস্থ থাকে তাদের ট্রিটমেন্ট প্ল্যানও থাকতে হবে। একটা লোক হয়তো ক্রনিক ডিজিজে আছে বা অটিস্টিক বা সামথিং, তাকে তারা বুঝতে হবে এই অটিস্টিক বাচ্চাটা বা অটিস্টিক যে লোকটা সে কি দেশে এসে কীভাবে সার্ভাইভ করে, তার ট্রিটমেন্ট প্ল্যান কি, হুইল বিয়ার দ্য এক্সপেন্সেস। এই জিনিসগুলো এখন 212 যে সেকশনটা আছে এই সেকশনটা অনুযায়ী তারা অনেক চিঠি দিচ্ছে। ক্লায়েন্টরা খুব হিমশিম খাচ্ছে। অবশ্যই এটা সুখের কোনো খবর না, এটা দুঃখের খবর। যারা অতীতে হয়তো এইসব রোগ নিয়ে চলে এসেছে, আমরা অনেক যারা অ্যাপ্লিক্যান্টরা আসছে তাদের বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমেরিকা আসছে, কিন্তু এখন আবার এই রোগগুলাই তারা খুব সিরিয়াসলি নিচ্ছে। সো আপনাদেরকে অনুরোধ করি চ্যানেল আইয়ের মাধ্যমে আপনি যারা আমেরিকা আসবেন বা আসার পরিকল্পনা করছেন বা ভিসা পেন্ডিং, তাদেরকে স্কিল ডেভেলপ করে আসেন। এগুলো আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যানের মধ্যে অ্যাড করলে তারা বুঝবে যে লোকটা হয়তো এখানে কাজ করবে এবং সরকারের প্রতি বোঝা হবে না। সেক্ষেত্রে কি এটা বলা যায় যে এখনকার সরকার বা আমেরিকার সরকার তাদের কি প্রমোট করছে যারা এখানে এসে আমেরিকার ইকোনমিতে হেল্প করতে পারবে? এই আইডিয়াটা অবশ্যই প্রমোট করছে তারা এই জন্যই তো ভিসা পজ বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারা চাচ্ছে যে যারা আমেরিকা আসে আমেরিকার জন্য সরকারের প্রতি বোঝা না হয়, সরকার যেন তাদেরকে টেক কেয়ার করতে না, তারা জন্য এই দেশে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, এবং এই জন্যই তারা এইসব লগুলা মানে ইমপ্লিমেন্ট করছে। এগুলো আগেও ছিল, ওনাদের ছিল না। সেকশন 212টা আগেও ছিল, কিন্তু এখন এটা তারা এনফোর্স করছে। গত সপ্তাহে দেখলাম কয়েকটা লোককে এরকম দিল, আমরা তো প্রচুর কাজ করি, তাদেরকে 212 সেকশন দিয়ে দিচ্ছে যে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান দেওয়ার জন্য এবং অসুস্থ থাকলে তার প্ল্যান দেওয়ার জন্য কীভাবে কী হবে। আইস নিয়ে অনেক নেওয়া প্রয়োজন, বাহিরে গেলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকছে। ইভেন যারা গ্রিন কার্ড হোল্ডার তারাও ভয় পাচ্ছে যে গ্রিন কার্ড কোনো কারণে রিভোক হয়ে যেতে পারে কিনা। এর জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা সাজেশন আছে? ধন্যবাদ। আইস নিয়ে একটা কথা বলবো যে অতীতে মিডল ইস্ট ওয়ারের আগে যেই রকমভাবে খুব অ্যাগ্রেসিভভাবে অ্যারেস্ট করতো, অ্যারেস্টটা একটু কমেছে, আর কিন্তু শিফট ডাইভার্ট হচ্ছে অন্যদিকে। কিন্তু অ্যারেস্ট হচ্ছে, কম বেশি অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে, বাফালোতে অ্যারেস্ট হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে অ্যারেস্ট হচ্ছে, টেক্সাস বলেন, ফ্লোরিডা বলেন, অ্যারেস্ট হচ্ছে না এরকম না হচ্ছে। কিন্তু এখন হয়তো আমরা কথাগুলো বেশি আর বলি না, কারণ শুনতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে অ্যারেস্ট হচ্ছে। সো এই ক্ষেত্রে সবাইকে আমরা বলি যে গ্রিন কার্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মতো। আপনি যখন ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, ইউ শুড ক্যারি ওয়েন ইউ ড্রাইভ দ্য কার, ইউ শুড ক্যারি দ্য লাইসেন্স। সেমভাবে আমরা বলি আপনার চলাফেরা করলে গ্রিন কার্ডটা সাথে রাখবেন। ইউ নেভার নো ওয়েন ইউ এনকাউন্টার সামওয়্যার ওয়ে দ্য আইস রেড ইজ গোয়িং অন। সো এই ক্ষেত্রে আপনারা যদি গ্রিন কার্ড সাথে থাকে, সাথে দেখালে তারা আপনাকে অ্যারেস্ট করবে না, কোনো কোয়েশ্চেন করবে না। কিন্তু যদি আপনি বলেন যে না আমি দেখাবো না, তারা দেখতে চাইলে তারা দিতে বাধ্য, না দেখালে তারা আপনাকে ডিটেনশন নিতে পারে বোঝার জন্য। এগুলো পরে সতর্ক হওয়ার থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনি জেলে নিয়ে গেলে তখন আমরা বন্ডের জন্য ফাইট করবো, ওই যে এই সময়টা আপনার নষ্ট, ওয়াই নট আপনি সাথে জিনিসটা ক্যারি করলে আপনার ভয়টা কম থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রাম দর্শক মণ্ডলী, আমরা প্রোগ্রামে একদম শেষে চলে এসেছি।
আমি ফাবিহা নিসা চ্যানেল নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নেবার আগে যেটা বলতে চাবো, অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা ছিল, যে কোনো ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা যে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে কখনো মিথ্যার আশ্রয় যেন আমরা না নিয়ে থাকি। কারণ তথ্যগুলো আমাদের সরকারের কাছে বা যে কোনো শাসন আমলে থেকেই যাচ্ছে, 4 বছর পরে বা 5 বছর পরে হয়তো সেই তথ্য দিয়ে আপনাকে চার্জ করা হতে পারে। সো যে কাজই করি, যেটাই করি, আমরা যেন সত্যের পথটাই বাছাই করি। আমি ফাবিহা নিসা আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।